বিএনপি আওয়ামী লীগ সহ 7টি গ্রুপে ভাগ হয়ে সিলেটে পাথর লুট, ভাগ বসান সরকারি কর্মকর্তারাও, আত্মগোপনে অভিযুক্তরা। প্রশাসনের তৎপরতাকে লোক দেখানো বলছেন এলাকাবাসী। গুড়িয়ে দেয়া হলো অর্ধশত অবৈধ দোকান। যানজট কমাতে ময়মনসিংহে টাস্কফোর্সের অভিযান, 5টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা, নিয়মিত তদারকির দাবি। ভারতীয় বন্য হাতির দল ঢুকে পড়ছে জামালপুরের বকশীগঞ্জ সীমান্তের 7টি গ্রামে। ফসলের ক্ষেত ও বাড়িঘরে হানা, রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী, সরকারি সহায়তার দাবি। এবং খরা অতিবৃষ্টির পরও মৌলভীবাজারে আউশের ভালো ফলন, ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত কৃষক, লাভজনক হওয়ায় বাড়ছে আবাদ, বলছে কৃষি সম্প্রসারণ বিভাগ। আমন্ত্রণ, সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছে আমি জুম্মান সাদিক জ্যাফলিন। স্থানীয় বিএনপি আওয়ামী লীগ সহ 7টি গ্রুপে ভাগ হয়ে সিলেটে চলে পাথর লুট। এতে ভাগ বসিয়েছেন সরকারি কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও, এমনটাই অভিযোগ এলাকাবাসীর, যদিও জড়িত থাকার কথা অস্বীকার করেছেন অভিযুক্তরা। এদিকে পাথর উদ্ধারে প্রশাসনের তৎপরতাকে লোক দেখানো বলছেন স্থানীয়রা। সিলেটের কোম্পানিগঞ্জ ও ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা ঘুরে নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে আমিরুল ইসলামের রিপোর্ট। পাথরের সাথে কোনো কাঁসার মিট জবাই করে ফেলবো, ডালাও কথা বললে হবে না। এই পাথরটা তো উত্তোলন করা নিষেধ এখানে। আমি হইতে পারলাম না, আমি ব্যবসার সাথে জড়িত না। তাহলে আপনি পালিয়ে না, আমি ভাই। গত বছরের 13 অক্টোবর ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা থেকে রাতের অন্ধকারে অবাধে পাথর লুটপাটকারী চক্রের তাণ্ডব তুলে ধরে বিশেষ প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। 10 মাস পরের অবস্থা নিয়ে সারা দেশে সৃষ্টি হয়েছে তোলপাড়। এক সময়ের নয়নাভিরাম সাদা পাথর পর্যটন স্পট থেকে লুটে নেওয়া হয়েছে প্রায় 1.5 কোটি ঘনফুটের বেশি পাথর। প্রতিবাদে ফুঁসে উঠেছে গোটা দেশ। এখন আবার লুটের পাথর ফিরিয়ে এনে পূর্বের অবস্থায় নেবার চেষ্টা চলছে। মিডিয়া দেখেও দেখেন না, পুলিশে দেখেও দেখেন না। জেলা প্রশাসনের গাফলতির কারণে এই ধরনের একটা অপকর্ম হয়ে গিয়েছে। অনেকটা সিনেমার গল্পের মতো শোনালেও সময় সংবাদের অনুসন্ধান বলছে, দেশ বিদেশে আলোচনার তুঙ্গে থাকা সিলেটের সাদা পাথর পর্যটন এলাকার এই তুলপাড় করা ঘটনাটি একটি পরিকল্পিত ও সমন্বিত সংগঠিত অপরাধ। স্থানীয় প্রশাসনের কতিপয় কর্মকর্তা, কর্মচারী ও রাজনৈতিক নেতাদের যুগসাজশে এই লুটপাট পেয়েছিল অঘোষিত বৈধতা। লুটপাট চলাকালে কোম্পানিগঞ্জ থানা পুলিশের ভূমিকা নিয়েও আছে নানা প্রশ্ন। ভালো লুট হয়েছে দেখে আমি যখন পুলিশ বাইরে ফোন দিয়েছিলাম, তখন বলে ভাই এখানে আমাদের ওসি স্যার না করছে, আমরা এখানে অভিযানে যেতে পারবো না। গেল বছরের আগস্ট থেকে ডিসেম্বরের শেষ দিক পর্যন্ত দিনে রাতে সাদা পাথরের নিকটবর্তী রেলওয়ে বাংকার এলাকা থেকে লুট হয় পাথর। এরপর সাদা পাথর পর্যটন স্পটের দিকে অগ্রসর হতে থাকে লুটেরা চক্র। এই লুটপাটে আলোচনায় আসে ধলাই নদের 2 তীরের 2 শাহাবুদ্দিনের নাম। নামের মিলের পাশাপাশি অবাক করা বিষয় হলো এই 2 শাহাবুদ্দিনের বাবার নামও একই, যদিও অমিল কেবল রাজনীতিতে, একজন বিএনপি এবং অন্যজন আওয়ামী লীগ নেতা। 2 শাহাবুদ্দিন ছাড়াও স্থানীয় আলফো চেয়ারম্যান সহ অন্তত 7টি গ্রুপের বিরুদ্ধে রয়েছে পাথর চুরি ও চাঁদাবাজির অভিযোগ। সদ্য সাবেক বিএনপির সভাপতি নির্দিষ্ট একটা বলয় ছিল, সে বলয়টা কিন্তু লুটপাটে সরাসরি অংশগ্রহণ করেছে। কয়েক মাসে রেলওয়ে বাংকার এলাকা পরিণত হয় ধ্বংসস্তূপে। সাদা পাথর পর্যটন স্পটের প্রায় 50 ভাগ পাথরই গায়েব করে দেয় লুটেরা চক্র। লুটপাট যখন শতভাগ সফল, তখন টনক নড়ে সবারই। দলীয় পদ স্থগিত হয় কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেই শাহাবুদ্দিনের। অভিযানের নামে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী তল্লাশি শুরু হয় পাথরবাহী ট্রাকগুলোতেও। আমার হাতে যে পাথরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাথরটি স্থানীয়ভাবে উত্তোলন করা নিষিদ্ধ, যেটি আসলে দেশীয় পাথর। এই এলাকাতে এলসির পাথর ঢাকায় যায় বলেই একটি প্রচারণা রয়েছে এবং এই এলসির পাথরের চাদরে মুড়িয়ে
এই পাথরটি আসলে নিয়ে যাওয়া হচ্ছে অনেকটা কৌশলে। এসব ট্রাকের সঙ্গে চুরি হওয়া পাথর পরিবহনে কিভাবে চুক্তি হয়েছিল তা জানার চেষ্টা করে সময় সংবাদ। মাল কিনছেন, মালটা কিনে ট্রান্সপোর্টে দিয়েছেন, ভাই আমার মালটা এই জায়গায় পাঠাই দিবেন আপনার ট্রান্সপোর্টের গাড়িতে। তখন ট্রান্সপোর্ট আঙ্গরে কল দিব, ভাই এই জায়গায় মাল আছে যাইবেন এত টাকা ভাড়া, তখন আমরা পোষাইলে যাই। এদিকে অভিযান শুরু হওয়ায় গা ঢাকা দেন লুটপাটে অংশ নেয় অভিযুক্ত সকল গ্রুপের নেতারাই। ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জন ওঠে বিএনপি নেতা শাহাবুদ্দিনের। লাপাত্তা আওয়ামী লীগের শাহাবুদ্দিনও। টানা 3 দিন চেষ্টার পর খোঁজ মেলে বিএনপির পদ স্থগিত হওয়া নেতা শাহাবুদ্দিনের। নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। একইভাবে নিজেকে নির্দোষ দাবি করেছেন আওয়ামী লীগের শাহাবুদ্দিনও। বারবার আমরা ডিসি সাহেবের সাথে কথা বলছি এবং এসপি সাহেবের সাথে দেখা করছি, কথা বলছি, কিন্তু সবাই বলছে দেখবো, আমরা দেখবো, কিন্তু এই দেখতে যেতে তাদের এই দেখতে যেতে এইগুলো সব এই লুটপাট হয়ে গেছে। এখন সবাই দায় আমার উপরে চাপাইতেছে। আমি এই ব্যাপারে কিছু জানি না, যে যার মতো করে পারে আনছে, এরা হয়তো উদ্দেশ্য হতে পারে যে আমি এগুলা করছি। এদিকে অভিযুক্ত আলফু চেয়ারম্যানের খোঁজে তার থানাবাজার এলাকায় ভাড়া বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে অভিযোগ অস্বীকার করেছেন তার স্বজনরা। আমাদের ফ্যামিলি পাথরের সাথে কোনো সংযোগ নেই। এদিকে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতেই পাথর লুটপাটের অভিযোগ ওঠে। সময় সংবাদের হাতেও আসে এমন একটি ভিডিও। স্থানীয়দের অভিযোগ, পাথর লুটের টাকার ভাগ পেতেন উপজেলা প্রশাসনের এই সর্বোচ্চ কর্মকর্তাও। প্রথম আমাদের কথা শুনতো, অভিযানও যাইতো। এই 4-5 মাস যাবত তারা আর কোনো কথা শুনে না। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারও। যদি আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেটা যাওয়ার সুযোগ আছে। সাদাপাথর পর্যটন এলাকায় লুটপাটে নিজেদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ এবং বিজিবিও। প্রশ্নই আসে না যদি কেউ বলতে পারে। আমরাও কিছু লোক আইডেন্টিফাই করতে পেরেছি, চিনি, জানি, সো আমরাও হেল্প করব। যদি আমাদের কারো ইনভলভমেন্ট থাকে এক্ষেত্রে, ব্যস্ততা থাকে, সেটার বিষয়ে আমরা দেখব। এদিকে ব্যাপক হরিলুটের মধ্যে পরিবেশ বিপন্ন হওয়ার খবরে চলতি বছরের জুন মাসেই জাফলং এলাকা পরিদর্শনে এসে পাথর কোয়ারি খুলে না দেওয়ার কথা বলায় 2 উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করে পাথর উত্তোলনে সম্পৃক্ত চক্র। বিক্ষোভের এক পর্যায়ে সাদাপাথর এলাকা পরিদর্শন না করেই ঢাকায় ফিরে যেতে হয় 2 উপদেষ্টাকে। লুটপাটকারী চক্রের সদস্যরা নিঃসন্দেহে এলাকায় প্রভাবশালী, তবে তার চেয়েও শক্তিশালী সরকার এবং বিচার বিভাগ, এটাই মনে করেন সাধারণ মানুষ। তাই ন্যায় বিচার নিশ্চিত হলে এমন অপরাধ আর সংঘটিত হবে না বলে মনে করেন সুধীজনরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সাদাপাথর, সিলেট। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। সরাসরি যাচ্ছি সেখানে। আমি এই মুহূর্তে আছি সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে। আমি সর্বশেষ পরিস্থিতি, অর্থাৎ সাদা পাথরের যে সর্বশেষ পরিস্থিতি জানার জন্য আমার সাথে সংযুক্ত হয়েছে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। শেষ পর্যন্ত সাদা পাথরে পাথর উত্তোলন বন্ধ করতে পেরেছেন। দীর্ঘ সময় লেগে গেল, এই সময়টা লাগার কারণটা যদি একটু বলতেন। এ বিষয়ে ধন্যবাদ আপনাকে। যে আমরা এই বিষয় নিয়ে পর্যালোচনা করে দেখেছি যে বিগত সময়েও এরকম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অবস্থার সৃষ্টি উদ্ভব হয়েছিল। আমরা যখন পর্যালোচনা করতে গেলাম দেখলাম বিভিন্ন সময় তদন্ত কমিটি হয়েছিল, বিভিন্ন সুপারিশ হয়েছিল, কিছু বাস্তবায়ন হয়েছে, কিছু হয়নি। এই বিষয়ে যে সিদ্ধান্তগুলো ছিল সেগুলো পুরোপুরিভাবে কখনোই বাস্তবায়ন হয়নি। সে কারণে হয়তো বারবার ফিরে ফিরে এরকম সংকট সৃষ্টি হচ্ছে। আমরা এবার যে লক্ষ্যে কাজ করছি যে এটা যাতে টেকসই হয় এবং সবাইকে নিয়ে সমন্বিত হবে, এটা স্থায়ীভাবে বন্ধ করা যায়, আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং আশা করি এবারে আমাদের সবগুলো উদ্যোগ ফলপ্রসূ হবে। আমরা জানি যে বেশ কিছু সাদা পাথর রিকভারি করা হয়েছে বা উদ্ধার করা হয়েছে বা জব্দ করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। কি পরিমাণ সাদা পাথর লুট হয়েছিল এবং কত পরিমাণ জব্দ করেছিল এবং জব্দকৃত পাথরগুলো কোথায় ফেলছেন এবং কতদিন লাগবে সেই জায়গায় সবগুলো ফেলতে? প্রথমে তাহলে যতটুকু রিকভার হয়েছে সে সম্পর্কে বলা যায় যে আমরা গতকালকে, আপনারা সবাই জানেন যে আমরা প্রায় 2.5 লাখ ঘনফুট পাথর এক জায়গা থেকে শুধু রিকভার করেছি। বিভিন্ন জায়গায় মিলে অ্যারাউন্ড 3 লাখ ঘনফুটের কম বেশি পাথর এই পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং সেখানে 60,000 ঘনফুট প্লাস
পাথর আমরা প্রতিস্থাপন করতে পেরেছি। আর যে পরিমাণ পাথর চুরি হয়ে গেছিল বলে আশঙ্কা করা হচ্ছে, সেটা পরিমাণ নির্ধারণ করতে হলে অনুমান নির্ভর কথা বললেও এলাকার ক্ষতি হতে পারে। সেজন্য আমরা বিশেষজ্ঞদের সহায়তা নিব এবং এগুলো সঠিকভাবে পুনঃস্থাপন করার ক্ষেত্রে পরিবেশগত বিষয় যাতে থাকে এবং একই সাথে প্রাকৃতিক সৌন্দর্য বজায় থাকে, সেজন্য বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকে আমরা শরণাপন্ন হব এবং তাদের কাছ থেকে আমরা পরামর্শ নিব। সেই সাদা পাথরের থেকে যেন আর কোনো পাথর চুরি না হয় বা লুট না হয় এবং সাদা পাথরের পর্যটক আকৃষ্ট করার জন্য আপনাদের কি পদক্ষেপ রয়েছে? সাদা পাথর যাতে আর পাথর চুরি হতে না পারে বা তার সংলগ্ন স্থান থেকেও না হতে পারে, সেজন্য সেখানে একটি 24 ঘন্টার জন্য একটা স্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ বিজিবি, পুলিশ, আনসার, বিজিবি বাহিনী সেটা নিয়মিত তারা সেখানে অবস্থান করছে। একই সাথে যাতে সড়কপথে পরিবাহিত হতে না পারে সেজন্য 2 জায়গায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সেখানেও যৌথ বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী সহ সবাই দায়িত্ব পালন করছে। আর সেখানকার যে পর্যটন সম্ভাবনা রয়েছে অথবা যেভাবে পর্যটকরা যাচ্ছে সেই বিষয়টা আরও উন্নত করার জন্য ইতিপূর্বেও অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে। তার আলোকে কিছু পরিকল্পনা বাস্তবায়নাধীন আছে। আমরা ওই এলাকার পুরো সামগ্রিক পরিবেশ উন্নত করার জন্য কাজ করছি। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড থেকে আমাদেরকে কিছু বরাদ্দও দেওয়া আছে, আমরা সেটা নিয়ে কাজ করছি। সেক্ষেত্রে একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে আমি জানি। সেই তদন্ত কমিটির অগ্রগতি কত দূর আছে এবং কবে নাগাদ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করবে? তদন্ত কমিটি 3 সদস্যের করা হয়েছিল, তারা 3 জনই আজকে আমার কাছে এসেছিলেন। তারা সরজমিনে সেই জায়গা পরিদর্শন করেছেন, কিছু তথ্যপত্র পেয়েছেন, আগের যে কাগজপত্র আছেন সেগুলো পেয়েছেন। তারা এখন পর্যালোচনা করার জন্য একটু সময় যাচ্ছেন। তা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি, যদি সময়ের প্রয়োজন হয় একটা যথার্থ তদন্ত রিপোর্ট পাওয়ার জন্য যৌক্তিক সময় দেওয়ার প্রয়োজন যদি থাকে আমরা সময় বর্ধিত করে দেব। সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন সবার মধ্যে দেখা দিয়েছে, সেটা হচ্ছে কি বিজিবি ক্যাম্প আছে, পুলিশও থাকে, টুরিস্ট পুলিশ থাকে, আনসার সদস্যরা সেখানে থাকে, সব কিছু যখন এই অবস্থা, সেই অবস্থা থেকে কিভাবে পাথরগুলো লুট হচ্ছে আপনি কি মনে করছেন? এটা আসলে একটা সমন্বিত প্রক্রিয়া। কোনো ক্ষেত্রে দেখা যায় যে এটার সাথে হয়তো একসাথে 4-5টা সংস্থা দপ্তর জড়িত রয়েছে। কোনো একটা দপ্তরের দিক থেকে যদি হয়তো সবসময় সমানভাবে নজর দেওয়া সম্ভব হয় না, তাদের নিজস্ব কাজও রয়েছে, সেই সাথে তারা এই কাজও পরিচালনা করে থাকে। হয়তো অন্যখানে জরুরি থাকলে তারা সেখানে ডেপ্লয় করছে, সে কারণে এখানে যথেষ্ট পরিমাণ হয়তো নজর দিতে পারছে না। সেই কারণে হয়তো এই জায়গাটা একটু দেখা যাচ্ছে যে যেরকম নজর দেওয়া প্রয়োজন সেরকম সবসময় দেওয়া যায় না। এই যখন দেখা যায় যে একটু নজরদারির অভাব পরিলক্ষিত হয় তখনই এই সুযোগটা আশপাশের লোকজন নিচ্ছে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টাও কি এই সাদা পাথরকে রক্ষা করা সম্ভব বলে কি আপনি মনে করেন কিনা? আমরা মনে করছি যে সেখানে যে জনসাধারণ আছে তারা পর্যটন বান্ধব, তারা চায় সেখানে পর্যটন চলুক, পর্যটন নিয়ে তারা কাজ করে। সেখানে আমাদের নৌপথের যারা নৌযান চলাচল করেন তারা আছেন, আমাদের যারা এখানে যারা বিভিন্নভাবে ছবি তোলা থেকে শুরু করে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, বিভিন্ন জায়গায় আছে, তারা এটার সাথে পর্যটন বান্ধব হিসেবে কাজ করছেন। একই সাথে যারা পর্যটকদের পরিবহন করে নিয়ে যান তারাও একটা বড় অংশ জড়িত আছে। সাধারণ মানুষ থেকে জনসাধারণ সবাই চাচ্ছে যে সেখানে পর্যটনটা বিকশিত হোক এবং পর্যটনটা ধরে রাখি আমরা যাতে সবাই, আমরা সেই লক্ষ্যেও কাজ করছি এবং মানুষ আমাদের সাথে আছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন এবং তিনি বলছিলেন যে সাদা পাথরে আবার যাতে পর্যটকরা ফিরে আসেন, সে আগের পরিবেশ ফিরে আসেন, সব কিছু মিলে মোটামুটি একটি ভালো অবস্থা যাবে সাদা পাথর পরিবেশ এবং পরিস্থিতি, সেটি আমরা সবাই মনে করছি এবং জেলা প্রশাসকও মনে করছে। মোটামুটি এই ছিল জেলা প্রশাসকের কার্যালয় থেকে সাদা পাথরের সর্বশেষ পরিস্থিতি এবং আগামীতে কিভাবে অগ্রগতি করা যায় তার সবশেষ খবর। সিলেটে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরাম। সিলেটে মাটি চাপা অবস্থায় অন্তত 11,000 ঘনফুটেরও বেশি পাথরের সন্ধান পেয়েছে যৌথ বাহিনী। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। দুপুরে সদর উপজেলার শালুটিকর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় মাটি চাপা অবস্থায় অন্তত 11,000 ঘনফুটেরও বেশি পাথরের সন্ধান পায় যৌথ বাহিনী। এ ঘটনায় জড়িত 2 জনকে আটক করা হয়। এর আগে শুক্রবার 1 লাখ ঘনফুটের বেশি পাথর এবং শনিবার প্রায় 2.5 লাখ ঘনফুট সাদা পাথর জব্দ করা হয়। ময়মনসিংহে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নগরীর স্টেশন মোড় থেকে নতুন বাজার পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সড়কে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় অন্তত 50টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া 5টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে।
মানুষের নির্বিঘ্নে চলাচল ও যানজট কমাতে ময়মনসিংহ নগরীর ব্যস্ততম স্টেশন মোড় থেকে নতুন বাজার পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সড়কে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা ভাসমান হকার ও অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে টাস্ক ফোর্স। এ সময় অন্তত 15টি ভাসমান দোকান সরিয়ে দেয়া হয়। এছাড়া সীমানা ছাড়িয়ে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় 5টি প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা করা হয়। স্টেশন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা নিউ হকার্স মার্কেটের অন্তত 35টি দোকান এক্সিবিটর দিয়ে রোববার দুপুরে গুড়িয়ে দেয়া হয়। এর আগে মালামাল সহ ব্যবসায়ীদের সরে যেতে আধা ঘন্টা সময় দেন ভ্রাম্যমাণ আদালত। সড়ক ও ফুটপাত ভাসমান হকার মুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। চলাচলের কোনো অসুবিধা না হয়, এই অসুবিধা দূর করানোর জন্য মূলত ফুটপাতটা ক্লিয়ার রাখার জন্য আমরা এই অবৈধ হকার এবং ভাসমান হকারদের বিরুদ্ধে আমাদের এই উচ্ছেদ হচ্ছে। আগেও অভিযান পরিচালনা করছি, আজকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা করছি এবং প্রতি মাসেই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসারের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স এই অভিযান পরিচালনা করে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বিভাগীয় সময় আরও থাকছে। ময়মনসিংহের তারাকান্দা ধোবাউড়া সড়কের 30 কিলোমিটার এলাকা বেহাল দশা, দ্রুত সংস্কার দাবি। ঢাকা সিলেট মহাসড়কের কল্যাণপুর বাঁক মরণ ফাঁদে পরিণত। ভারতীয় বন্য হাতির দল ঢুকে পড়ছে জামালপুরের বকশীগঞ্জ সীমান্তের 7টি গ্রামে। ফসলের ক্ষেত ও বাড়িঘরে হানা দিচ্ছে, রাত জেগে সেসব পাহারা দিচ্ছেন এলাকাবাসী। সরকারি সহায়তার দাবি। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। পাহাড় ঘেরা এলাকায় হানা দিয়েছে হাতি, তাদের তাড়াতে নানা কৌশল নিচ্ছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের 7টি গ্রামে বিভিন্ন সময় প্রবেশ করে বন্য হাতির দল। খাবারের সন্ধানে ভারতের সীমানা পেরিয়ে এসব হাতি একই সঙ্গে ক্ষেতের ফসল ও বসতবাড়ি নষ্ট করে, এমনকি অনেক সময় তাদের আক্রমণে হতাহতের ঘটনাও ঘটেছে। বর্তমানে আবারও হাতিগুলো বাংলাদেশে প্রবেশ করায় আতঙ্কে আছেন হাজারো বাসিন্দা। সারাদিন ভয়ে ভয়ে কাজ করে আমাদের চাষাবাদ জমি নষ্ট করছে। প্রতি বছরই একটা না একটা মানুষ মেরেই থাকে। আবার টাবাদ খাওয়া জায়গা, আমরা ফসল ঘরে নিতে পারি না। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা তৈরি করব, তালিকা তৈরি করে তালিকা ধরে তাদেরকে আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করব। যে ইন্ডিয়া থেকে যে হাতিগুলো আসে বা তাদেরকে জোর করে আমাদের এখানে পুশ করে দেওয়া হয় বা তাড়িয়ে দেওয়া হয়, সেটা যেন বন্ধ করা হয়, সে বিষয়ে আমাদের একটি বাইলেটারাল নেগোসিয়েশন প্রয়োজন। এলাকাবাসীর তথ্য মতে প্রতিটি দলে 30 থেকে 35টি করে বন্য হাতি থাকে। একবার বাংলাদেশে প্রবেশ করলে অন্তত 20 দিন করে থেকে আবার ভারতে চলে যায় হাতির পাল। সময় সংবাদ, জামালপুর। খানাখন্দে ময়মনসিংহের তারাকান্দা ধোবাউড়া সড়কের 30 কিলোমিটার এলাকা বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী। আগামী 2 মাসের মধ্যে সংস্কার শুরুর আশ্বাস এলজিইডির। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, খানাখন্দে ভরা সড়কে বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ময়মনসিংহ থেকে তারাকান্দা হয়ে সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়া যাওয়ার একমাত্র সড়কের বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেশিরভাগ অংশে কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এতে যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে বাড়ছে খরচ, এমনকি প্রায়ই দুর্ঘটনা ঘটায়, নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। একটু পরে পরে গাতা গাড়ি ব্রেক করার লাগে, আর গাড়ি কাটতে পরে অটোতে তো যাওয়াই যায় না, অটো খালি প্রায় উল্লে যা। তো অসুস্থ হইলে হসপিটালে নেওয়ার মতো কোনো পরিবেশ হয় না, কারণ কোনো গাড়ি গুড়ি চলতে পারে না। এলজিইডি বলছে আগামী 2 মাসের মধ্যে নেওয়া হবে সংস্কারের উদ্যোগ। মেইনটেন্যান্স থেকে অলরেডি অর্থ বছরেই আমরা কার্যক্রম শুরু করব। 2 মাসের মধ্যেই আমরা কাজটাই শুরু করতে পারবো ইনশাআল্লাহ। প্রতিদিন 1 লাখের বেশি মানুষ এ সড়ক ব্যবহার করেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বিভাগীয় সময় আরও থাকছে। সংযোগ সড়ক পানিতে তলিয়ে নেত্রকোনার খালিয়াজুরির হাওরে নির্মাণের 2 বছরেও চালু হয়নি ফায়ার সার্ভিস স্টেশন। প্রকল্পটি অপরিকল্পিত বলছেন এলাকাবাসী। ঢাকা সিলেট মহাসড়কের কল্যাণপুর এলাকায় একটি বাঁক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রায় ঘটছে দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছে মানুষ। গত 1 বছরে 5 জনের মৃত্যু হয়েছে এই বাঁকে। বাঁক সোজা করার আশ্বাস জেলা প্রশাসনের। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার কল্যাণপুর এলাকা দেখতে সাধারণ একটি বাঁক হলেও স্থানীয়দের কাছে এটি মৃত্যু ফাঁদ। গত 1 বছরে এখানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 5 জন। বাঁকের পাশেই রয়েছে মন্দির, মসজিদ, স্কুল সহ একাধিক প্রতিষ্ঠান। এটি সোজা করতে জেলা প্রশাসন নির্বাহী আদেশ দিয়েছে, তারপরও কোনো উদ্যোগ নেয়নি সড়ক বিভাগ। বিক্ষুব্ধ এলাকাবাসীও দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। 7 বছর পরে আমি একটি মেয়ে পাইছিলাম, আমার এই মেয়েটা মারা গেছে। মিতালি গাড়ি মারা গেছে, তারপর আমিও ছিলাম অজ্ঞান, আমি কইতে পারি না, আমরা সবাই ডাক্তারের কাছে নিয়ে গেছে। এখানে প্রায় 20টা অ্যাক্সিডেন্ট ঘটছে, তার মধ্যে 5 জন নিহত হয়েছে। আমরা অনুরোধ করি যাতে এই জিনিসটা সোজা হয়। পাকা রাস্তা চাই না, আমরা সোজা রাস্তা চাই। তবে 6 লেন প্রকল্পের অধীনে শিগগিরই বাঁক সোজা করা হবে বলে জানান জেলার শীর্ষ কর্মকর্তা। বাঁক থাকার কারণে এখানে প্রায় দুর্ঘটনা হয়। এই দুর্ঘটনা রোধকল্পে এই বাঁকটা সোজা করা প্রয়োজন। এই সোজাকরণের জন্য আমি অলরেডি সড়ক ও জনপথ বিভাগের সাথে কথা বলেছি। এটা আশা করি এটা যে বাঁকটা আছে এটা সোজা করা সম্ভব হবে। 226 কিলোমিটার ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশের দূরত্ব 82 কিলোমিটার। সময় সংবাদ, হবিগঞ্জ। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক। দুপুরে সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল সদর হাসপাতালে অভিযান চালায়। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগে পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি, চিকিৎসা সামগ্রীর অপ্রতুলতা, রোগী সেবায় অবহেলা এবং প্রশাসনিক নানা অনিয়ম সহ বেশ কয়েকটি সমস্যা নজরে আসে দুদকের। যাতায়াতের সংযোগ সড়ক পানিতে তলিয়ে আছে। নেত্রকোনার খালিয়াজুরির হাওরে নির্মাণের 2 বছরেও চালু হয়নি ফায়ার সার্ভিস স্টেশন। প্রকল্পটি অপরিকল্পিত বলছেন এলাকাবাসী। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। চারদিকে পানি, হাওরের মাঝে নির্মাণ করা হয়েছে সরকারি স্থাপনা। 2023 সালে নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার হাওরে নির্মাণ করা হয় ফায়ার সার্ভিস স্টেশন, কিন্তু এরপর আর শুরু হয়নি এর কার্যক্রম। ফায়ার স্টেশনে যাতায়াতের সংযোগ সড়কটি এখনও পাকা হয়নি। রাস্তাটি পানিতে তলিয়ে থাকায় ব্যবহার করা যাচ্ছে না ভবনটি। এ কারণে প্রকল্পের কাজ বুঝে নেয়নি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এলাকাবাসী বলছেন, স্টেশনটি চালু না হওয়ায় কোথাও আগুন লাগলে স্থানীয়দের চেষ্টার বাইরে পাওয়া যায় না কোনো সাহায্য। 200 মিটার রাস্তার জন্য ফায়ার সার্ভিসটি চালু হচ্ছে না। হাওরের সাইডে পড়ে গেছে, এটা কেউ দিক নির্দেশনা নেওয়ার কোনো লোক নাই। এটা যদি উপজেলা সদরের ভিতরে করা হতো তাহলে যোগাযোগের চারদিক দিয়ে রাস্তা পাওয়া যেত। সংযোগ সড়ক পানির নিচে থাকলেও গণপূর্ত বিভাগ ফায়ার সার্ভিসকে চিঠি দিয়েছে ভবন বুঝে নেয়ার জন্য। আর ফায়ার সার্ভিস বলছে, আগামী শুষ্ক মৌসুম ছাড়া স্টেশনটি বুঝে নেওয়া সম্ভব নয়। তারাও মৌখিকভাবে সম্মতি দিয়েছে যে বুঝে নিবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যক্রম অ্যাকচুয়ালি হয়নি। রোডটা অ্যাকচুয়ালি ডিবিপিতে যদি থাকতো তাহলে আমরা করতে পারতাম, যেহেতু ডিবিপিতে ছিল না, রোডটা আমরা করতে পারিনি। লিঙ্ক রোডটা করা হয়েছে, মাটি ভরাট করা হয়েছে আর কি, এখন পাকা করা হয় না। এই জন্য মূলত আমাদের বুঝাই নিতে দেরি হচ্ছে। গণপূর্ত বিভাগের তথ্য মতে খালিয়াজুরি ফায়ার স্টেশন নির্মাণে ব্যয় হয় 3,49,00,000 টাকা। সময় সংবাদ, নেত্রকোনা। খরা অতিবৃষ্টির পরও মৌলভীবাজারে আউশের ভালো ফলন ঘটেছে। ধান কাটা মারায় ব্যস্ত সময় পার করছে কৃষক। লাভজনক হওয়ায় বাড়ছে আবাদ, বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। মাঠ জুড়ে সোনালী ধান কাটতে ব্যস্ত মৌলভীবাজারের কৃষকরা। যদিও চাষাবাদের শুরুতেই খরা ও অতিবৃষ্টিতে আউশের ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েন তারা। সব সংখ্যা কাটিয়ে ভালো ফলনে হেক্টরে গড় উৎপাদন হয়েছে 2.72 মেট্রিক টন করে। মোটামুটি ভালো ধান ফসল হয়েছে, কিছুটা মেঘ বৃষ্টি তো নষ্ট করছি। তো 20-25 মণ ধান হইব, এটা আমি আশাবাদ দিই। খরচ দিয়ে আমার লাভবান হইব। বৃষ্টি তারপর খরার পরও আউশ আবাদ ভালো হয়েছে। পরামর্শ মেনে সময় মতো সার বীজ দেওয়াতে আউশের ভালো ফলন হয়েছে বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। এই বছর আমাদের পক্ষ থেকে কিছু প্রকল্প ভিত্তিক কিছু প্রদর্শনীয় ছিল এবং আমাদের বিডিসি আমাদের সময় মতো বীজ সরবরাহ করেছে, আমাদের সারও সরবরাহ করেছে, বিভিন্ন আমরা সহযোগিতা করে যাচ্ছি আমাদের পক্ষ থেকে, যার ফলে এই আউশ আবাদ আমাদের দিন দিন বাড়ছে এবং কৃষকও আগের তুলনায়
একটু বেশি বেশি আবাদ করছে। কৃষি বিভাগের তথ্য মৌলভীবাজার জেলায় এবার ৩৬,৮২৪ হেক্টর জমিতে আউশ চাষাবাদের বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,১৫,৭০৮ মেট্রিক টন চাল। সময় সংবাদ, মৌলভীবাজার। এবার জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ১২ আগস্ট বিক্ষোভ ও মিছিল করেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনে তালা দিতে চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনার আহ্বান জানায়। ১৩ আগস্ট সকালে সিলেট নগরীর আখালিয়া বড়গুল এলাকায় পারিবারিক দ্বন্দ্বে ওই এলাকার জুবাইর ও তার ভাতিজা নয়নের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে জুবাইরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় নয়ন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ নগরীতে অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ১৩ আগস্ট অভিযান চালায় র্যাব। এ সময় ৮টি বেসরকারি হাসপাতালকে ৭,১০,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখারও নির্দেশনা দেওয়া হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপি, আওয়ামী লীগ সহ ৭টি গ্রুপে ভাগ হয়ে সিলেটে পাথর লুট, ভাগ বসান সরকারি কর্মকর্তারাও, আত্মগোপনে অভিযুক্তরা। প্রশাসনের তৎপরতাকে লোক দেখানো বলছেন এলাকাবাসী। গুড়িয়ে দেয়া হলো অর্ধশত অবৈধ দোকান, যানজট কমাতে ময়মনসিংহে টাস্কফোর্সের অভিযান। 5টি ব্যবসা প্রতিষ্ঠানকে মালিককে জরিমানা, নিয়মিত তদারকির দাবি। এবং ভারতীয় বন্য হাতির দল ঢুকে পড়ছে জামালপুরের বকশীগঞ্জ সীমান্তের 7টি গ্রামে। ফসলের ক্ষেত ও বাড়ি ঘরে হানা, রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী, সরকারি সহায়তার দাবি। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।